পাত্রপক্ষর সামনে মাথায় ওড়না দিয়ে বসে আছি। এই মুহূর্তে মনে হচ্ছে আমি কোনো সার্কাসের জোকার। আমাকে সামনে বসিয়ে দিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছে সবাই। আমি নিচে তাকিয়ে থাকলেও বেশ বুঝতে পারছি সকলের চোখ আমার দিকে। রাগে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করছি শুধুমাত্র আব্বুর সম্মানের কথা ভেবে। নিশা আপু আমার কানের কাছে মুখ এসে ফিসফিসিয়ে বলল, এই আরিশা মাথা নিচু করে আছিস কেন? সামনে তাকিয়ে দেখ ছেলেটা কত হ্যান্ডসাম, তোর সাথে দারুণ মানাবে। আমিও ফিসফিসিয়ে বললাম, আপু ছেলেটিকে যদি তোমার এতই পছন্দ হয়ে থাকে তাহলে তুমি নিজেই বিয়ে করে নাও না। আমার কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবে না। কি যা তা বলছিস? আমি এই ছেলেকে কেন বিয়ে করতে যাব? তাহলে আমার হবু বরের কি হবে? তুই জানিস না আবিরের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি কিছু বলতে যাব তখনই সামনে থেকে একজন মহিলা বলে উঠল, আদনান ভাই আপনার মেয়েকে আমাদের বেশ পছন্দ হয়েছে। আমার ছেলেরও আপনার মেয়েকে পছন্দ হয়েছে। আমাদের ছেলেকে তো দেখেছেন, এখন যদি আপনাদের মতামত জানাতেন। আসলে আমরা দেরি করতে চাইছি না। মহিলাটির কথা শুনে আমার কান দিয়ে ধোঁয়া বেরোনোর উপক্রম হয়েছে। আহা কি সুন্দর কথা, আমাকে নাকি পছন্দ হয়েছে। হুহ, দেশে কি মেয়ের অভাব পড়েছে যে আমাকে দেখেই এদের পছন্দ হতে হল? যত সব। আমি ঘাড় একটু ঘুরিয়ে রাগী চোখে আব্বুর দিকে তাকাতেই আব্বু মহিলাটিকে উদ্দেশ্য করে বলে উঠল, মিসেস খান আমরা ব্যক্তিগতভাবে আলোচনা করে জানাবো আপনাদের, তাছাড়া আমার মেয়ের তো মতামতের একটা ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে আজ আমরা উঠি, আপনাদের সিদ্ধান্ত দ্রুত জানাবেন। উনারা চলে যাওয়ার সময় উঠে দাঁড়ালাম আর চোখে ছেলেকে দেখে নিলাম একবার। দেখতে খারাপ নয়, ভালোই, তবে অতি ভদ্র টাইপের। ছেলেদের এরকম ভদ্রতা দেখানোটা আমার ভালো লাগে না। ধেত, খারাপ হোক বা ভালো তাতে আমার কি, আমি তো বিয়ে করব না। আজ তো শুধু আব্বুর কথা রাখতে পাত্রপক্ষর সামনে আসতে হয়েছে। রাতে শুয়ে শুয়ে মেসেঞ্জারে আমার বেস্ট ফ্রেন্ড মনিকার সাথে ভিডিও কলে কথা বলছিলাম। আজ আমাকে দেখতে এসেছিল সব, ওকে বললে ও হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ওই পেতনি, আমি কি তোকে কোনো জোকস শুনিয়েছি যে এভাবে হাসছিস? হাসব না তো কি করব বল? তোকে দেখেই ছেলেপক্ষ এবং ছেলে পছন্দ করে গিয়েছে আর তুই বলছিস বিয়ে করবি না। তাদের তোকে পছন্দ হয়েছে, তাহলে তোর বাবা মা তোকে ঘরে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবে ভেবেছিস? দেখিস আঙ্কেল আন্টি তোকে রাজি করানোর জন্য একটু পরেই হাজির হবে। চুপ কর তো, এমনিতেই মাথা ঠিক নেই, তার ওপর তোর এই অসহ্যকর হাসি। আমাকে রাজি করতে আসবে আর আমি রাজি হয়ে যাব নাকি? হুম, আমি তো এখন বিয়ে করব না। ব্যাস। হুমম, তো কখন বিয়ে করবি শুনি? আগে প্রেম করব পরে বিয়ে। তাহলে একটা কাজ কর, আজ যে ছেলে তোকে দেখতে এসেছিল ওর সাথেই প্রেম কর, পরে বিয়ে করবি। আইডিয়াটা দারুণ না? মনি, তুই এখন আমার সামনে থাকলে না তোর মাথাটা ফাটিয়ে তোর বদ আইডিয়ার 14টা বাজিয়ে দিতাম। তোকে তো বললাম এই ছেলেটি একদম চুপচাপ টাইপের। আমি তো তাকাইনি। নিশা আপু বলল মেয়েদের মতো মাথা নিচু করেছিল আর তার মায়ের কানে কানে কিছু বলছিল। তুই তো ভালো করেই জানিস এমন ছেলে আমার পছন্দ নয়। আমার তো চাই এমন একজন ছেলে যে সব দিক থেকেই পারফেক্ট হবে। সেই স্কুল লাইফ থেকে তোর মুখে এই পারফেক্ট ছেলের কথা শুনে আসছি। এখন অনার্স 2য় বর্ষে পড়ছিস, তাও সেই একই কথা। আল্লাহ জানে এই মিস্টার পারফেক্ট কবে তোর সামনে উদয় হবে। মনিকার সাথে কথা বলার মাঝেই আম্মু এলো রুমে। আম্মুকে দেখে ফোন কেটে দিয়ে বললাম, আম্মু কিছু বলবে? হুম, আজ যে ছেলেটি এসেছিল ওকে তোর কেমন লেগেছে? আমি তো দেখিনি ভালো করে, আর যেটুকু দেখেছি তাতে আমার ভালো লাগেনি। সে কিরে, ছেলেটিকে তো আমার বেশ ভালোই লেগেছে, কত ভদ্র, চুপচাপ,
আর ভালো জবও করে। আম্মু, আমি এ বিষয়ে আর একটা কথাও বলতে চাই না। আগেও বলেছি, এখনো বলছি, আমি বিয়ে করব না। আর যদি বিয়ে করতেই হয় তাহলে আমি নিজে পছন্দ করব, তারপর সে ছেলেকে বিয়ে করব আমি। এখন যাও তো, আমি ঘুমাবো। আম্মু আর কিছু বলল না, আমার দিকে একটু তাকিয়ে থেকে বেরিয়ে যেতে নিলে আমি জিজ্ঞেস করলাম, আম্মু, নিশা আপু কোথায়? তোর খালাম্নি ফোন দিয়ে বলল আবিরের বোন এসেছে, তাই চলে গিয়েছে, কাল আসবে আবার। ও আচ্ছা। সকালে আব্বুর ডাকে ঘুম ভেঙে গেল। আমি ঘুম ঘুম চোখে তাকাতেই আব্বু মুচকি হেসে বলল, গুড মর্নিং মামনি। গুড মর্নিং। এত সকালে ঘুম ভাঙ্গালে কেন আব্বু? এত সকাল কোথায়, প্রায় 10টা বাজে। আমি হুড়মুড়িয়ে উঠে বসে বললাম, কি আব্বু, তুমি আমাকে এখন ডাকছ? আমার তো 9টায় ক্লাস ছিল, আজ মিস করে ফেললাম। আম্মুও তো ডেকে দিতে পারত। তোমার আম্মুকে আমি ডাকতে মানা করেছিলাম। আরিশা, তোমাকে একটা কথা বলতে চাই, রাখবে তো? আব্বু, তোমার কোনো কথাটা আমি রাখিনি। বলো, কি কথা? আমি জানি তুমি কাল বাধ্য হয়ে পাত্রপক্ষর সামনে গিয়েছিলে। তোমার আম্মু আমাকে বলেছে তুমি নাকি এখনই বিয়ে করতে চাও না। ঠিক আছে, তোমার ওপর আমরা জোর করব না। তবে একটা কথা রাখো, আজ সায়েমের সাথে দেখা করতে যাবে তুমি। তারপর যদি তোমার মনে হয় সায়েমকে তোমার ভালো লাগেনি, আমি এ সম্বন্ধটা ক্যান্সেল করে দেব। সায়েমকে আব্বু? কাল যে ছেলেটি এসেছিল ওর নাম সায়েম। আমি আব্বুকে অনেক বুঝিয়ে থামাতে পারিনি, অবশেষে ওই ছেলেটির সাথে দেখা করতে আসতেই হল। নিশা আপুকে সাথে নিয়ে এসেছি। নিশা আপুর ছেলেটিকে ভালো লেগেছে ঠিকই, তবে আমার প্রবলেমটা আপুকে বুঝিয়ে আমার সাথে তাল মিলাতে রাজি করিয়ে নিলাম। আর দুজনে মিলে একটা প্ল্যানও করে নিলাম। একটা রেস্টুরেন্টে আমি বসে আছি, নিশা আপু আমার পাশের টেবিলে বসেছে। কিছুক্ষণ পর সায়েম নামের ছেলেটি এসে আমার সামনে বসল। আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে আস্তে করে বলল, হাই, আমি সায়েম। চিনতে পেরেছেন আমাকে? এই ছেলেটার সমস্যা কি? মেয়েদের মতো নিচের দিকে তাকিয়ে কথা বলছে। এ নাকি ভালো জব করে, এমন মিনমিনে টাইপের ছেলে কি করে জব করে কে জানে। আমি কিছুটা মুড নিয়ে বললাম, কেন, আপনি কি বিশেষ কেউ? আপনি কি সিঙ্গার, সিনেমার হিরো যে চিনতে হবে আপনাকে? সায়েম একটু হেসে বলল, না না, এসব কিছুই না। আমি কাল যে আপনাকে দেখে এলাম তখন তো কথা হয়নি আপনার সাথে, তাই মা আজ পাঠালো আপনার সাথে দেখা করতে। ও আচ্ছা, মা পাঠিয়েছে। তো আপনি কি আমাকে বিয়ে করতে চান? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি। মনেমনি খুব রাগ হচ্ছে, এই ছেলে আমার দিকে তাকিয়ে একটা কথাও বলছে না। দেখে মনে হচ্ছে সে একটা মেয়ে আর আমি ছেলে। আর এমন টাইপের ছেলেকে আমি বিয়ে করব কখনোই না। একে যদি আপোষে কিছু বলি তাহলে ভাববে আমার মতো আছে। তখন এর ফ্যামিলি যেভাবেই হোক আব্বুকে রাজি করাতে চাইবে, না হতে দেওয়া যাবে না। এখন আমার প্ল্যানটা কাজে লাগাতে হবে। নিশা আপুকে ইশারা দিতেই একটু পরে একটা ছেলে এসে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। আমার হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল, আরিশা বেবি, তুমি আমাকে এখানে আসতে বলে অন্য একটি ছেলের সাথে বসে গল্প করছ। আমি কিন্তু খুব রেগে যাব এখন। না বাবু, রাগ করো না, আমি তো এমনি উনার সাথে কথা বলছিলাম। আমি তো তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব, তাই না? আমাদের কথা শুনে সায়েম চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনি উনাকে ভালোবাসেন? ওকে আমি ভালোবাসি আর ওকেই বিয়েও করব। আপনি এখন আসতে পারেন। আর শুনুন, আপনার মাকে গিয়ে বলবেন আমাকে আপনি বিয়ে করতে চান না।
সাইম আর কিছু বলল না, একবার আমার দিকে আবার আমার পাশের ছেলেটির দিকে তাকিয়ে চলে গেল। এদিকে তো আমার পেট ফেটে যাচ্ছিল, হাসি চেপে রেখে সাইম চলে যেতেই জোরে হেসে উঠলাম। নিশা আপু আমার সামনে এসে বসে বলল, আরিশা এমনটা না করলেও পারতি, ছেলেটির হয়তো খারাপ লেগেছে। আর আবির, তুমিও ওর সাথে এভাবে তাল মিলাবে আমি ভাবতেও পারিনি। আমার হবু শালিকা আমার হেল্প চেয়েছে আর আমি হেল্প করব না, তা কি করে হয় বলো? আবির ভাইয়া সময় থাকতে আপনার হবু বউকে সামলান, এখনো ওই ছেলেটিকে নিয়েই ভাবছে। আমি, নিশা আপু, আবির ভাইয়া আরও কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় চলে এলাম। আব্বু আম্মুকে বললাম ছেলেকে আমার পছন্দ হয়নি। 2 দিন পর আব্বুর ফ্রেন্ডের বাসায় এসেছি। আব্বু আছাদ আঙ্কলের সাথে বসে বিজনেস নিয়ে আলোচনা করছে। আর আমার আম্মু, সে তো আন্টিকে পেয়ে দুনিয়ার সব গল্প জুড়ে দিয়েছে। বোরিং লাগছিল এখানে বসে থাকতে। আমার দিকে তাকিয়ে আন্টি বলে উঠল, আরিশা, তোর ফেস দেখেই বোঝা যাচ্ছে আমাদের গল্প শুনে বিরক্ত হচ্ছিস। এখানে বসে না থেকে তুই বরং উপরে যা, অথই রুমেই আছে, ওর সাথে গিয়ে আড্ডা দে, ভালো লাগবে। অথই ও খুশি হবে তোকে দেখলে। আন্টি আমাকে আমার আম্মুর মতোই ভালোবাসে, তাই তুই করে বলে। আমি মুচকি হেসে বললাম, আন্টি তুমি আগে বলবে না অথই বাসায় আছে? আমি তো ভেবেছিলাম ও হয়তো কলেজ গেছে, তাই এমন নির্বাক শ্রোতা হয়ে বসেছিলাম। আমি যাচ্ছি। হ্যাঁ, আন্টি হেসে বলল, হুম যা। আমি সিঁড়ি দিয়ে উঠে অথইয়ের রুমের দিকে যেতে নিলে কেউ আমার হাত ধরে সিঁড়ির ডানপাশের রুমে এনে দরজা আটকে দিল। হঠাৎ এভাবে হাত ধরায় চমকে উঠেছিলাম, সাথে রাগও হচ্ছে খুব। রাগী চোখে সামনে থাকা মানুষটির দিকে তাকাতেই আমার রাগ উড়ে গেল। কেন জানি না, এই মানুষটির সামনে আমার রাগ নয়, ভয়টা বেশি কাজ করে। আমি ঢোল গিলে বললাম, ভাইয়া আপনি? আমার হাতটি সে আরো শক্ত করে ধরল। উনার চোখের দিকে তাকিয়ে আমি রীতিমতো কেঁপে উঠছি। আমি হাত ছাড়ানোর চেষ্টা করছি, সে ছাড়ছে না। আমার মুখের কাছে মুখ এনে রেগে বলল, 2 দিন আগে রেস্টুরেন্টে কার সাথে বসেছিলে? কে ছিল ওই ছেলেটা? আমি মনে সাহস নিয়ে বললাম, ছেলেটি যেই হোক না কেন, সেটা আপনি জেনে কি করবেন? আমি জেনে কি করব, সেটা পরে বুঝবে। বলো, কে ছিল ওই ছেলে, কেন গিয়েছিলে ওর সাথে দেখা করতে? আমি আপনাকে কিছু বলতে বাধ্য নই। আমার হাত ছাড়ুন আপনি। এই মেয়ে, এত সাহস বেড়ে গেছে তোমার? আমার ওপর ঝাড়ি মেরে কথা বলছো তুমি, এই আদ্র চৌধুরীর ওপর? তোমাকে না আমি সাবধান করেছি, আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে তুমি কথা বলবে না। আর সেখানে একটি ছেলের সাথে রেস্টুরেন্টে মিট করেছ। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আদ্র ভাইয়া আমার হাত আরো জোরে চেপে ধরল। আমি এর কথা বার্তা কিছুই বুঝতে পারছি না। আমি অন্য ছেলের সাথে কথা বলল বা দেখা করব, তাতে উনার প্রবলেম কোথায়? কে হন আমার যে উনার কথা শুনে আমি চলব? আমাকে শাস্তি দেবে বললেই হলো নাকি? হুহ। কিন্তু এখন আগে এই হনুমানটার হাত থেকে ছাড়া পেতে হবে, না হলে এই আদ্র আমাকে গিলে খেতেও দ্বিধাবোধ করবে না। যেভাবে চোখ লাল করে তাকিয়ে আছে তা দেখে আমার গলা শুকিয়ে আসছে। আমি হালকা হাসার চেষ্টা করে ইনোসেন্ট ফেস করে বললাম, আদ্র ভাইয়া, আমার হাতে খুব লাগছে, সত্যি বলছি। প্লিজ ছেড়ে দিন আমায়। আমি আপনার কথা শুনব এখন থেকে, ছাড়ুন এখন। আদ্র ভাইয়া আমার দিকে একটু তাকিয়ে থেকে হাত ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়াল। উফ বাবা, বাঁচলাম। আমি একবার উনার দিকে তাকিয়ে বেরিয়ে যাওয়ার জন্য এক পা ফেলতেই উনি বলে উঠলেন, আরু, তোমাকে কি আমি যেতে বলেছি? বাবা, একটু আগেই তো রেগে কথা বলল আমার সাথে, এখন গেল কোথায় সেই রাগ? এত নরম স্বরে কথা বলছে কেন?
না যেতে বলেননি, কিন্তু এটা তো আপনার রুম, কেউ আমাদের একসাথে দেখলে প্রবলেম হবে। আমি অথইয়ের রুমে যাচ্ছি। ছেলেটি কে ছিল সবটা না বলে এখান থেকে এক পাও নড়বে না, না হলে কিন্তু সত্যি শাস্তি দেব। বলবো না আমি। হু শাস্তির ভয় দেখাচ্ছে আমাকে, এই আরিশা কিছুতে ভয় পায় না। হু বাই দা ওয়ে, আপনি আমাকে আরু বলে কেন ডাকেন? আরিশা বলতে পারেন না? আদ্র ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল। সিরিয়াসলি তুমি ভয় পাও না? আমি তো এর নমুনা একটু আগেই দেখলাম, ভয় পাও কিনা। আর আমি তোমাকে আরু বলে কেন ডাকি তাই তো? কারণ আরু বলে ডাকতেই আমার ভালো লাগে, মন থেকে একটা অন্যরকম টান অনুভব করি। বুঝেছ? তাছাড়া আমি তো আগেই বলেছি আশিরা নামটা ডাকতে পর পর লাগে। উনি শেষের কথাটি আমার খুব কাছে এসে বললেন। আমি চোখ টিপটিপ করে বললাম, ভাইয়া আপনি এত কাছে এসেছেন কেন? দূরে থেকেও তো কথা বলা যায়। তাহলে ওই ছেলেটির ব্যাপারে সব বলো, তাহলেই দূরে সরব না হলে। ওকে ওকে বলছি সব, আপনি সরুন। আদ্র ভাইয়া সরে দাঁড়ালো। আমি মনে মনে বললাম, বেটা বজ্জাত একটা ছেলেটির সাথে আমাকে দেখেছে, তাহলে নিজেই তার খোঁজ নিতে পারত। আমাকে কেন জ্বালাচ্ছে? আপদ একটা, যেদিন থেকে দেখা হয়েছে সেদিন থেকে আমার ওপর এমন জোর দেখানো শুরু করেছে। অসহ্য লোক। হনুমান পাজি ইতর, তোর বউ একটা পেতনি হবে আর তোর ঘাড় মটকাবে দেখে নিসু। আদ্র ভাইয়াকে সায়েমের ব্যাপারে সব বলে কৌশলে চলে এলাম সেখান থেকে। তারপর অথইয়ের রুমে এসে অথইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। সারা বিকেলটা বেশ ভালোই কাটল অথই আর আন্টির সাথে। তবে এর মাঝে আদ্র ভাইয়ার সাথে আর একবারও দেখা হয়নি। সন্ধ্যার আগেই আমরা বাড়িতে চলে এলাম। রাতে শুয়ে আছি, হঠাৎ আননোন নাম্বার থেকে কল আসলো। নাম্বার চিনি না, তাই রিসিভ করলাম না। আবারও কল আসলো, হয়তো পরিচিত কেউ হবে, তাই রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আদ্র। তোমাকে থ্যাঙ্কস বলার জন্য কল দিলাম। থ্যাংক ইউ সো মাচ আরু। হঠাৎ থ্যাংক ইউ কেন ভাইয়া? কারণটা এখন না জানলেও চলবে। আর শোনো, আমাকে তুমি ভাইয়া বলবে না, আর মনে যেন থাকে। বেশি রাত জেগো না, ঘুমিয়ে পড়ো, রাখছি। গুড নাইট। আদ্র ভাইয়া ফোন কেটে দিল ও আমি বোকার মতো ফোনের দিকে তাকিয়ে আছি। আজব লোক তো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই কথা বলে ফোনটা কেটে দিল। উনার ভাবভঙ্গি কিছুই তো বুঝতে পারছি না। মনে পড়ে গেল 2 মাস আগের কথা। সেদিন অথইয়ের বার্থডে ছিল। তেমন বড় আয়োজন করেনি, নিজেরাই কয়েকজন আর আমাদেরকে ইনভাইট করেছিল। আমরা বিকেলের দিকে আছাদ আঙ্কেলের বাসায় এসে দেখলাম ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। নানা রকম ফুল আর বেলুন দিয়ে সাজানো। লোকজন তেমন নেই, কারণ বেশি লোককে ইনভাইট করা হয়নি। যাদেরকে বলা হয়েছে তারা সন্ধ্যার পরে আসবে। আন্টির থেকে জানতে পারলাম, আজ শুধু অথইয়ের বার্থডের জন্য না, অন্য একটা বিশেষ কারণ ও নাকি আছে এই ছোটখাটো অনুষ্ঠানের পেছনে। আমি জানতে চাইলে আন্টি বলল পরে নিজেই দেখতে পাব। আমি আর এ নিয়ে মাথা ঘামালাম না। সন্ধ্যার একটু পরেই সবাই চলে এসেছে, আমি অথইয়ের সাথে ড্রয়িং রুমে এলাম। আমার ফোনে কল আসাতে আমি কথা বলতে বলতে বাড়ির বাইরে চলে এলাম। মেইন দরজার একটু সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন একটা গাড়ি এসে দাঁড়ালো। আমি সেদিকেই তাকিয়ে আছি। গাড়িতে থাকা মানুষটা গাড়ি থেকে বের হতেই আমার হার্টবিট বেড়ে গেল। হঠাৎ কেন এমন হলো বুঝতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে এই ছেলেকে আমি চিনি, কোথাও দেখেছি। ছেলেটি আমার দিকে এগিয়ে আসতে নিলে আমি তার দিক থেকে চোখ নামিয়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই কেই আমার নাম বলে ডাকল।
আমি পেছনে তাকিয়ে ওই ছেলেটি ছাড়া আর কাউকে দেখলাম না। ছেলেটি মৃদু হেসে বলল, কেমন আছো আরিশা? আমি হাঁ করে তাকিয়ে আছি ছেলেটির দিকে, তার ঠোঁটে লেগে আছে হাসি, চোখটা স্থির, তবে কেমন যেন উজ্জ্বলতা ফুটে উঠেছে তার চোখে মুখে। আমি হালকা হেসে বললাম, জি আমি ভালো আছি। বাট আপনি কি আমার নাম জানলেন কি করে? আমি আদ্র, অথইয়ের বড় ভাই। এখন চিনতে পেরেছ আমায়? আমি কিন্তু তোমাকে ঠিকই চিনেছি। তুমি অনেক বড় হয়ে গিয়েছ দেখছি, আমার সেই ছোট্ট আরিশা এখন অনেক বড় হয়ে গিয়েছে। অষ্টম শ্রেণীতে পড়া একটা মেয়েকে রেখে গিয়েছিলাম, আর সেই মেয়ে আজ অনার্সে পড়ছে। অবশ্য তোমাকে ছবিতে যতটা সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর লাগছে সামনে থেকে। আমি অবাক চোখে তাকিয়ে আছি উনার দিকে। এই সেই আদ্র ভাইয়া, যার কাছে আমি সবসময় ফুচকা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করতাম। যখন তখন ফোন দিয়ে উনাকে বিরক্ত করতাম ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য। আজ থেকে 7 বছর আগে উনি কানাডাতে চলে গিয়েছিলেন পড়াশোনা করার জন্য। উনি যাওয়ার পর প্রথম কয়েকদিন আমার সাথে ফোনে কথা বলতো, কিন্তু আস্তে আস্তে উনি কথা বলা অফ করে দিলেন। আমিও পড়াশোনার চাপে পড়ে গিয়েছিলাম, উনার কথা আর মনে পড়েনি আমার। আমাকে চুপ থাকতে দেখে আদ্র ভাইয়া বলে উঠল, কি হলো আরিশা, কথা বলছো না কেন? এখনো কি চিনতে পারোনি আমাকে? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। ভাইয়া আপনি আজ দেশে ফিরবেন, কেউ জানত না? শুধু মা জানে। আমি আজ আসব, বাবাকেও বলিনি। আর অথইয়ের আজ বার্থডে, তাই ভাবলাম ওকেও চমকে দিব। তাছাড়া আমার দেশে ফেরার আরও একটা কারণ আছে, সেটা হলো। সেটা কি ভাইয়া? কিছু না, চলো ভেতরে যাই। ভাইয়া একটু দাঁড়ান। আচ্ছা, আপনি আমাকে এতদিন পর কিভাবে চিনলেন? কই, আমি তো চিনতে পারলাম না। আর আমার যতটা মনে পড়ে আপনি আমাকে তুই করে বলতেন তাহলে? চেনার জন্য চোখ এবং মন দুটোই থাকতে হয়। তাছাড়া আমি তোমার ছবি দেখেছি। অবশ্য ছবির সাথে তেমন মিল পাচ্ছি না। আর তুই করে বলার কথা বলছো? তখন তুই করে বললাম কারণ তুমি ছোট ছিলে, এখনো তুই করেই বলতাম, বাট তোমাকে দেখার পর থেকে তুমি করেই বলতে ইচ্ছে করল। বুঝলে আরু? আরু? হুম আরু, আজ থেকে আমি তোমাকে আরু বলেই ডাকব। আরিশা নামটা বললে কেমন যেন পর লাগছে। আর আমি নিজের কাউকে পর করতে চাই না। অথই কেক কাটার পরে ওর কাজিনরা সহ একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। অথইয়ের কাজিনদের মধ্যে একটা ছেলে আমার দিকে তাকিয়ে হাসছিল আর নানা রকম কথা বলছিল। একটু পর পর আমাকে এটা ওটা জিজ্ঞেস করছিল। ওই ছেলের তাকিয়ে থাকাটা আমার ভালো লাগছিল না, ইচ্ছে করছিল ঠাটিয়ে চড় মারি ওর গালে। কিন্তু সবার সামনে কিছু না বলে রাগটা চেপে রেখে হাসি মুখেই গল্প করছিলাম। ওখান থেকে উঠে আম্মুর কাছে যেতে নিলে আদ্র ভাইয়া এসে আমার সামনে দাঁড়াল। আমি উনার দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, ভাইয়া আপনি কি কোনো কারণে রেগে আছেন? আপনার চোখ এত লাল হয়ে আছে কেন? আদ্র ভাইয়া কোনো উত্তর না দিয়ে আমার হাত ধরে একপাশে নিয়ে চোয়াল শক্ত করে বলল, আরু তোমাকে যেন আর কখনো আমি কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি। যদি কোনো ছেলে কথা বলতে আসে তুমি তাকে এড়িয়ে চলবে। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে তুমি কথা বলবে না, বুঝেছ? ভাইয়া আমি আপনি ছাড়া অন্য ছেলের সাথে কথা বললে প্রবলেম কি? প্রবলেম কি সেটা এই মুহূর্তে তোমাকে বলতে বাধ্য নই আমি। আমি যা বলেছি তা তুমি মানবে ব্যাস। আমার রাগ উঠে গেল, এটা কোনো ধরনের কথা? আমি কেন উনার কথা শুনে চলব? কিছুক্ষণ আগেই তো ভালোভাবে কথা বললেন, তাহলে এখন এসব কেন বলছে? মানছি আগে ছোট ছিলাম, বুঝতাম না, তাই উনার সাথে মিশে থাকতাম। কিন্তু এখন তো সবই বুঝি আমি, তাহলে কিসের এত অধিকার দেখাচ্ছে?
আমার যা খুশি তাই করব, তাতে উনার কি হু। দেখুন ভাইয়া, আমি এখন সেই ছোট্ট আরিশা নেই। কিসে ভালো কিসে খারাপ হবে সেটা আমি বুঝতে পারি। আপনি এত বছর পর দেশে ফিরেছেন, পরিবারের সাথে সময় কাটান, ঘুরে ফিরে বেড়ান। আমার ব্যাপারে এত না ভাবলেও চলবে। আদ্র ভাইয়ার চোখটা মুহূর্তেই রক্তবর্ণ হয়ে উঠল। রাগে উনার কপালের রগ ভেসে উঠেছে। উনাকে এভাবে রাগতে দেখে আমি ভয় পেয়ে গেলাম। এক পা পিছিয়ে যেতে উনি আমার বাহু চেপে ধরলেন। রেগে চেঁচিয়ে বলে উঠল, আমার কথা না শুনলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। আমি কার কথা ভাবব কি ভাবব না এটা আমার ব্যাপার। আমি চাই আমার কথা তুমি শুনবে, শুনতে হবেই। সো আমার রাগটা যদি বাড়াতে না চাও তাহলে নিজেকে সামলে রেখো। সেদিন আদ্র ভাইয়ার অমন রাগ দেখে আমার তো শরীর কাঁপছিল। উনার চোখের দিকে তাকিয়ে মনে হয়েছিল ওই রক্তবর্ণ চোখ দিয়ে আমাকে গিলে খাবে। এই 2 মাসে কোনো ছেলের সাথে নিজে কথা বলিনি। আর যদিও ভার্সিটিতে কোনো প্রয়োজনে কথা বলতাম তাহলে কিভাবে যেন আদ্র ভাইয়া জেনে যেত। তখন আবারও উনার সেই রাগী রূপটা দেখতে হতো, যে রূপটা দেখলে আমার গলা শুকিয়ে আসে। আমি নিজেই বুঝতে পারি না আমি কেন উনাকে এত ভয় পাই। বজ্জাত হনুমান একটা, আমার উনাকে জাস্ট সহ্য হয় না। তবে মনে মনে একটা কথা ভেবে খুব খুশি হই, তা হল যেদিন আমি আমার পছন্দমতো ছেলেকে পেয়ে যাব সেদিনই উনার এমন রাগের ইতি ঘটাব। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর একটু পরপর মেঘের গর্জন ভেসে আসছে কানে। বৃষ্টি হচ্ছে বলে আজ ভার্সিটিতেও যাইনি। যদিও বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু তারপরেও কেন জানি না আজ বের হতে ইচ্ছে করল না। আমার রুমের ব্যালকনিতে বসে বৃষ্টি দেখছি। সাদা আকাশটা ঢেকে আছে কালো মেঘে, অন্ধকারে ঘিরে রেখেছে চারিপাশ। আম্মু আমার নাম ধরে ডাকতে ডাকতে রুমে ঢুকল। আম্মুর কণ্ঠটা শুনে চিন্তিত মনে হচ্ছে। আমি উঠে রুমে গিয়ে বললাম, আম্মু এই তো আমি, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আরিশা, তোর নানু খুবই অসুস্থ। একটু আগে তোর মামা ফোন দিয়েছিল, তোর নানুকে নাকি হসপিটালে নিয়ে গিয়েছে। কি বলো আম্মু? কাল রাতেও তো কথা বললাম নানুর সাথে। হঠাৎ কি হলো? জানি না, তোর মামা শুধু জানালো অসুস্থ। আমি আর তোর আব্বু হসপিটালে যাব এখন। এই বৃষ্টির মধ্যে তো একা যাওয়া সম্ভব নয়। তুই কি একা থাকতে পারবি? হ্যাঁ আম্মু, পারব, তোমরা যাও। ঠিক আছে মা, সাবধানে থাকিস। আর শোন, দরজাটা ভালোভাবে লক করে রাখিস ভেতর থেকে। আব্বু আম্মু একটু আগেই বেরিয়ে গিয়েছে। আমি মেইন দরজা লক করে এসে টিভি অন করলাম। কিছুক্ষণ টিভি দেখে আর ভালো লাগছিল না। একা থাকাটা যে কতটা বোরিং আজ বুঝতে পারছি। মনিকার সাথে অনেকক্ষণ ভিডিও কলে কথা বলে সময় কাটালাম। বিকেলের দিকে আম্মু ফোন দিয়ে জানালো নানু এখন কিছুটা সুস্থ আছে। নানুর হার্টে অপারেশন করানো ছিল, ডাক্তার বলেছিল কোনো রকম টেনশন না করতে। কিন্তু কোনো কারণে অতিরিক্ত টেনশন করাই এতটা অসুস্থ হয়ে পড়েছিল। আম্মুর সাথে কথা বলে ব্যালকনিতে গিয়ে দেখি বাইরে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। আমি রুমে এসে বেডে শুয়ে ফেবুকিং করছি, হঠাৎ কলিং বেল বেজে উঠল। এই সময় কে আসতে পারে? আম্মুদের তো আরো লেট হবে আসতে তাহলে। কলিং বেল বেজেই চলেছে, আমি নিচে গিয়ে দরজা খুলতেই আদ্র ভাইয়াকে দেখলাম। উনি কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া, আপনি এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে? আগে ভেতরে তো যেতে দাও, দেখতে পাচ্ছ না ভিজে একাকার হয়ে গেছি। আমি দরজা থেকে সরে দাঁড়াতে আদ্র ভাইয়া হুড়মুড়িয়ে ভেতরে ঢুকল। পকেট থেকে ফোন বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আরু ফোনটা চার্জ দেওয়ার ব্যবস্থা করো, অফ হয়ে গেছে। আমি তো আদ্র ভাইয়ার হঠাৎ এই বৃষ্টির মধ্যে আসায় অবাক হয়েছি। তারপরে আবার আমি একা বাসায়, আমি যে কি বলবো কি করব বুঝতে পারছি না।
ফোনটা আম্মুর রুমে চার্জ দিয়ে একটা টাওয়েল এনে আদ্র ভাইয়ার সামনে ধরে বললাম, ভাইয়া এটা দিয়ে মাথাটা মুছে নিন, এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। আদ্র ভাইয়া নিজের হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে আমার দিকে তাকালো, আমার মাথা থেকে পা পর্যন্ত দেখে টাওয়েলটা নিয়ে বাঁকা হেসে বলল, বিউটিফুল। আমি ভ্রু কুঁচকে বললাম, আমি আপনাকে টাওয়েল দিয়েছি, অসাধারণ কিছু দেখাইনি বা দেইনি আপনাকে। বিউটিফুল কেন বলছেন? আদ্র ভাইয়া বাঁকা হেসে বলল, আমার সামনেই তো অসাধারণ একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে, তাকে দেখেই তো আমার চোখ আটকে যাচ্ছে। আচ্ছা, আরও হঠাৎ বাইরে থেকে কেউ এলে তুমি কি এভাবেই এসে দরজা খুলে দাও? আদ্র ভাইয়া কথাটা বলে চোখ টিপ মারল। আমার এতক্ষণে খেয়াল হলো আমি কি অবস্থায় এসে দরজা খুলেছি আর এখনো দাঁড়িয়ে আছি এই অসহ্য লোকটার সামনে। আমি 1 সেকেন্ডও না দাঁড়িয়ে দৌড়ে রুমে চলে এলাম। ছি, কি লজ্জা! আমার গায়ে ছিল টি শার্ট আর প্লাজো, ওড়নাটাও ছিল না। ইচ্ছে করছে নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে। আমি এখন আদ্র ভাইয়ার সামনে কি করে যাব? ইস, কিভাবে হাসছিল আমার দিকে তাকিয়ে। আমি তাড়াতাড়ি পোশাক পাল্টে কালো রঙের কুর্তি পরে নিলাম, সাথে ভালোভাবে ওড়নাটাও নিয়ে নিলাম। 10 মিনিট হলো আমি রুমে বসে আছি। আদ্র ভাইয়া বারবার দরজা ধাক্কাচ্ছে। আমি দরজা খুলছি না দেখে আদ্র ভাইয়া রেগে বলতে লাগল, আরু তুমি যদি এখন দরজা না খোলো আমি কিন্তু দরজা ভেঙে ফেলব। কি হলো, খুলছ না কেন? আমি কি দরজা ভাঙব? আমি দরজা খুলে দিলাম। আদ্র ভাইয়া আমার দিকে তাকিয়ে হেসে উঠল। কি ব্যাপার ভাইয়া, আপনি হাসছেন কেন? বোকা দেখেছি, তোমার মতো একটাও দেখিনি। দরজা ভাঙার কথা বললাম আর তুমি দরজা খুলে দিল। দরজা ভাঙা কি এতটাও সহজ নাকি? ঠিক আছে, আমি মানছি আমি বোকা। আপনি এই বৃষ্টির মধ্যে কেন এসেছেন সেটা বলুন। আদ্র ভাইয়া রুমের ভেতর ঢুকে আমার বেডে বসে বলল, আঙ্কেল মাকে কল দিয়ে বলেছে তুমি বাসায় একা আছো, তাই আমাকে যেন পাঠিয়ে দেয়। আর আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, তাই এই ঝড় বৃষ্টি মাথায় করে চলে এলাম। রাতে আমি আর অথই সোফায় বসে টিভি দেখছি আর চিপস খাচ্ছি। আমাদের সামনের সোফায় আদ্র ভাইয়া বসে ফোন দেখছে। আব্বু সন্ধ্যার আগে ফোন দিয়ে জানিয়েছে ওইদিকে অনেক ঝড় হচ্ছে, আসতে লেট হবে। আদ্র ভাইয়া এসেছে বলতেই আব্বু বলেছে আব্বুই নাকি আন্টিকে বলেছে অথইকে নিয়ে আদ্র ভাইয়াকে আসতে। কিন্তু আদ্র ভাইয়া তো একাই এসেছে। আমি অথইয়ের কথা জিজ্ঞেস করতে বলল ঝড় হচ্ছে তাই আনেনি। আমিও কম কিসে আমি জেদ ধরে বললাম অথইকে নিয়ে আসতে, আর যদি না আনে তাহলে উনিও থাকতে পারবে না এখানে। শেষে উনি বাধ্য হয়েই বাসার ড্রাইভারকে বলল অথইকে দিয়ে যেতে। এখনো বৃষ্টি হচ্ছে, আম্মুকে ফোন দিয়ে জেনে নিলাম আসছে নাকি। আম্মু বলল আব্বু একাই ফিরছে, আম্মু নানুর কাছে থাকবে আজ। আমি আর অথই টিভি দেখতে ব্যস্ত, হঠাৎ আদ্র ভাইয়া আমার হাত থেকে রিমোটটা নিয়ে টিভি অফ করে দিল। ভাইয়া কি হলো এটা, টিভি অফ করলেন কেন? অফ করব না তো কি করব, সেই বিকেলে বৃষ্টিতে ভিজে তোমাকে পাহারা দিতে এসেছি, এখন পর্যন্ত কিছু খেতেও দিল না। আমার কত খিদে পেয়েছে জানো তুমি? আমার কিছুটা খারাপ লাগলো আদ্র ভাইয়ার কথা শুনে, আসলেই তো আমি একা আছি তাই উনি এসেছে। আর আমি এখনো তাকে না খাইয়ে বসিয়ে রেখেছি। উফ ফারিসা, তোর মাথায় কি কিছুই নেই? সরি ভাইয়া, আসলে হয়েছে, সরি টরি না বললেও চলবে, যাও খাবারের ব্যবস্থা করো। আমি মাথা নাড়িয়ে উঠে দাঁড়াতে অথই বলে উঠল, ভাইয়া তোমার কি সত্যি খিদে পেয়েছে? তো আমি কি মিথ্যা বলেছি নাকি? আরু তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? আমি কিচেনে চলে এলাম। কিন্তু এখন আমি কি করব, আমি যে একমাত্র নুডলস ছাড়া কিছুই রান্না করতে পারি না। ধেত, এত ভাবছি কেন, যা পারি ঝটপট সেটাই করে ফেলি। আমি নুডলস এনে অথই আর আদ্র ভাইয়াকে দিলাম। আদ্র ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,
যাক, তাও নুডলস পেয়েছি। আমি তো ভেবেছিলাম শুধু পানি ছাড়া কিছুই পাবো না। মানে, কি বলতে চাইছেন আপনি? অথই বলে উঠল। উফ ভাইয়া, তোমার খিদে পেয়েছে না? তাহলে এত কথা কেন বলছো? খেয়ে নাও। আরিশা আপু যে নুডলস রান্না করে তোমাকে দিয়েছে সেটাই তোমার ভাগ্য। ওই চুপ কর, আমার ভাগ্য দেখতে এসেছে। কি এমন রান্না করেছে? সামান্য নুডলসই তো। মুহূর্তেই আমার মনটা খারাপ হয়ে গেল। আজ মনে হচ্ছে রান্না না শিখে অনেক ভুল করেছি। আম্মু কত বকা দিত রান্না শিখি না বলে, তখন সে কথা কানে নেয়নি। আমি অথইকে বললাম, অথই আমি রুমে যাচ্ছি, তুই আয়। আমি রুমে চলে এলাম। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল, এর কারণ কি বুঝতে পারছি না। আদ্র ভাইয়াও তো ভুল কিছু বলেনি, তাহলে আমি মন খারাপ করছি কেন? বেডে শুয়ে আছি, দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে তাকালাম না, হয়তো অথই এসেছে। আরু! হঠাৎ আদ্র ভাইয়ার কণ্ঠ শুনে চমকে উঠলাম। ঘুরে তাকিয়ে দেখলাম অথই নয়, আদ্র ভাইয়া এসেছে। আমি উঠে বসে বললাম, ভাইয়া আপনি? অথই কোথায়? অথই টিভি দেখছে। ওহ! আদ্র ভাইয়া আমার দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, আরু এই খাবারটা খেয়ে নাও। আমি কিন্তু রান্না করতে পারি না, সামান্য ডিমটা ভাজতে জানি, তাই এটাই করেছি। কুকারে ভাত রান্না করেছি আর ডিম ভেজেছি। অথই সাহায্য করতে চেয়েছিল, আমি ওকে মানা করে নিজেই করেছি। আমি অবাক হয়ে বললাম, আপনি হঠাৎ রান্না করলেন কেন ভাইয়া? ও বুঝেছি, নুডলস খেতে আপনার ভালো লাগেনি তাই না? এজন্য নিজেই কষ্ট করে রান্না করেছেন। এই এত বেশি বুঝো কেন তুমি? হ্যাঁ, চুপচাপ খেয়ে নাও, ধমক দিয়ে বলল। আমি মুখ ফুলিয়ে উনার দিকে তাকিয়ে রইলাম। কি এমন করলাম আমি যে আমাকে ধমকাচ্ছে? আদ্র ভাইয়া প্লেটটা পাশে রেখে আমার গালে আলতো ছুঁয়ে বলল, সরি আরু, আমি তোমাকে হার্ট করতে চাইনি। আমি তো তখন মজা করে কথাটা বলেছি। প্লিজ আরু, মন খারাপ করো না। আমি অবাক চোখে তাকিয়ে আছি উনার দিকে। আমি কোনো আদ্রকে দেখছি। উনার চোখের ভাষাটা বড্ড অচেনা লাগছে। উনার মায়া মাখা কণ্ঠে এক অন্যরকম অনুভূতি হচ্ছে আমার। একটা মানুষ কি করে পারে হঠাৎ রেগে আবার আদরমাখা স্বরে কথা বলতে? লাঞ্চ করে রুমে এসে বেডে গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার মুখে পানির ছিটে পড়তে বিরক্তি নিয়ে চোখ বুজেই বললাম, উফ আম্মু, মুখে পানি দিচ্ছ কেন? ঘুমাতে দাও তো। ওই আমি তোর আম্মু হলাম কবে থেকে? কণ্ঠটা তো আম্মুর নয়, তাহলে কে? আমি চোখ মেলে তাকিয়ে নিশা আপুকে দেখলাম। আপু তুমি? আমি তোর বোন হই, আমি আম্মু নই। আমি ভেবেছিলাম আম্মু, তাই তো। আর কিছু বলতে হবে না, ওঠ এখন, জলদি রেডি হয়ে নে। রেডি হব? কিন্তু কেন? কোথায় যাব আমি? আবির আর ওর বোনের সাথে শপিংয়ে যাব। তুইও যাবি আমাদের সাথে? আর দেরি করিস না বোন, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আপু তুমি তোমার হবু বর আর ননদের সাথে শপিংয়ে যাবে, এর মাঝে আমাকে কেন নিতে চাইছ? উফ ফারিসা, তুই না সত্যি বেশি বুঝিস। তুই আমার বোন, তোকে সাথে নিতেই পারি, এতে প্রবলেম কোথায়? আর একটা কথা না বলে রেডি হ। আমি খালামনিকে বলেছি, খালামনি যেতে বলেছে। আগামী সপ্তাহে নিশা আপুর বিয়ে। আমি, নিশা আপু, আবির ভাইয়া আর আবির ভাইয়ার বড় বোন নেহা আপু মিলে অনেক শপিং করলাম। রাতে আপুরা আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল। আমি বাসায় ঢুকে আম্মুর সাথে দেখা করে রুমে চলে এলাম। ফ্রেশ হয়েই শুয়ে পড়লাম। হঠাৎ ফোন বেজে উঠতে নাম্বার না দেখেই রিসিভ করলাম। ওপাশ থেকে বলে উঠল, শপিংয়ে গিয়েছিলে, আমাকে একবার ফোন দিয়ে বললে কি হতো, আমিও যেতাম তোমাদের সাথে। কণ্ঠটা আমার অচেনা নয়, এটা আদ্র ভাইয়া। এই লোকটা কি পেয়েছে বুঝি না। আমি কখন কোথায় যাই কি করি সব রেকর্ড থাকে উনার কাছে।
উনার ওই সিসি ক্যামেরার মতো চোখ দুটো অল টাইম আমাকে ফলো করে। কবে যে রেহাই পাবো উনার থেকে আল্লাহ জানে। আমি উঠে বসে বললাম, আমি শপিংয়ে গিয়েছি সেটা আপনি কি করে জানলেন? তুমি কখন কোথায় যাও সব খবর আমি রাখি। আজ তুমি তোমার খালাতো বোনের বিয়ের শপিং করতে গিয়েছিলে তাই না? তাহলে আপনি গিয়ে কি করতেন আমাদের সাথে? তোমার আপু যেমন তার হবু বরের সাথে ঘুরে ঘুরে শপিং করেছে আমিও তেমন আমার আম্মু আমাকে ডাকছে শুনে আদ্র ভাইয়াকে আর কিছু বলতে না দিয়ে বললাম, ভাইয়া আমি এখন রাখছি, আম্মু ডাকছে আমাকে। বাই। আরে আরু শোনো। আমি আর কিছু না শুনে ফোন কেটে দিলাম। ডিনার করে রুমে এসে দেখলাম আদ্র ভাইয়ার মেসেজ। লেখা ছিল আরু ফ্রি হয়ে কল দিও, আমি অপেক্ষা করে থাকব। মেসেজটা দেখে আমি মুখ বাঁকিয়ে বললাম, আপনি অপেক্ষা করুন, আমি ঘুমাই। অযথা কথা বলার ইচ্ছে নেই আপনার সাথে। আমি ফোন সাইলেন্ট মুডে রেখে দিলাম যেন কল এলেও আমার ঘুমের ব্যাঘাত না ঘটে, কারণ আমি এখন ঘুমাবো। এত ঘুম যে আমার কোথা থেকে আসে কে জানে। নিশা আপুর আজ গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। একটু আগেই অনুষ্ঠান শেষ করে নিশা আপুর রুমে এসে রেস্ট নিচ্ছি। নিশা আপু মুখের হলুদ তুলতে তুলতে বলল, আরিশা তোকে সবাই মিলে এত করে বললাম শাড়ি পরতে, তুই পরলি না। কি এমন হতো শাড়ি পরলে? আপু তুমি তো জানো আমি শাড়ি পরতে মোটেও পছন্দ করি না। আমার মনে হয় শাড়ি পরলে আমি নিজেকে সামলাতে পারবো না, যেখানে সেখানে মুখ থুবড়ে পড়ব। তাই পরিনি। তোকে আর কি বলবো, আমিও তো আজ হিমশিম খাচ্ছি এই শাড়ি সামলাতে গিয়ে। বুঝেছ তাহলে? আবির ভাইয়ার কল আসতে নিশা আপু কথা বলতে বলতে ব্যালকনিতে চলে গেল। আমি গেম খেলার জন্য ফোনটা হাতে নিতে মেসেজ এলো আদ্র ভাইয়ার নাম্বার থেকে। মেসেজটা দেখে আমার ভ্রু কুঁচকে গেল। এই বিয়ে বাড়িতেও উনি কিভাবে নজর রেখেছে আমার ওপর। মেসেজে লেখা ছিল, তুমি যে আজ হলুদের ফাংশনে শাড়ি পরোনি এতে আমি অনেক বেশি খুশি হয়েছি। আমি জানি তোমাকে শাড়িতে অপরূপ লাগবে, আমি চাই না সেই অপরূপ সৌন্দর্য অন্য কাউকে মুগ্ধ করুক। সাবধানে থেকো আরু। মেসেজটির ওপর একটু তাকিয়ে থেকে মনে মনে ভাবছি আদ্র ভাইয়া এত খেয়াল রাখে কেন আমার? কেন অধিকার দেখায় আমার ওপরে? কি কারণ হতে পারে এসবের? আচ্ছা আদ্র ভাইয়া কি আমাকে ভালোবাসে? না। ধেত, কি ভাবছি আমি, উনি আমাকে ভালোবাসবে কেন? উনি হয়তো অথইয়ের মতো করে আমাকেও আগলে রাখে। কিছুক্ষণ আগে নিশা আপুর বিয়ে সম্পূর্ণ হল। এখন বিদায়ের পালা। কয়েকদিনের মধ্যে আবির ভাইয়া আপুকে নিয়ে দেশের বাহিরে চলে যাবে। নিশা আপু খালামনি খালুকে জড়িয়ে ধরে খুব কান্না করছে। আপু সবার থেকে বিদায় নিয়ে আমার কাছে এলো। ছলছল চোখে আমার গালে হাত রেখে বলল, আরিশা তুই শুধু বড়ই হয়েছিস কিন্তু বুদ্ধিতে বড় হতে পারিসনি। তোর জায়গায় আমি থাকলে অনেক আগেই সব বুঝে যেতাম। কেউ একজন তোকে অনেক ভালোবাসে, খুব করে চায় সে তোকে। সে সব সময় তোকে ঘিরে রাখে ছায়ার মতো, কিন্তু তুই বুঝতে পারছিস না। তাই বলছি মন থেকে বুঝার চেষ্টা কর, দেখিস সবটা উপলব্ধি করতে পারবি। আপু কার কথা বলছো তুমি? কে আমাকে এত ভালোবাসে যে আমি বুঝতে পারি না? নিশা আপু একটু হেসে বলল, উহুম আর বলতে পারবো না, যেটুকু বলেছি আশা করি এটুকুতেই তুই বুঝে নিতে পারবি। ভালো থাকিস বোন। ভার্সিটি থেকে ফিরতেই আম্মু বলল আদ্র ভাইয়াদের বাসায় যেতে হবে। আঙ্কেল আন্টি উনাদের গ্রামের বাড়িতে গিয়েছে, ওখানে দুদিন থাকবে। অথই একা থাকবে, তাই আমাকে গিয়ে এই দুদিন অথইয়ের সাথে থাকতে বলেছে। আমি মানা করে দিয়েছি যে যাব না, কারণ ওখানে আদ্র ভাইয়া আছে। কিন্তু আম্মু পরে বলল আদ্র ভাইয়াও নাকি আন্টিদের সাথে গিয়েছে। যাক, তাহলে তো কোনো প্রবলেম নেই, এখন যেতেই পারি।
অথইয়ের রুমে বসে আছি, অথই ওয়াশরুমে গেছে, ওর ফোন বাজছে, হাতে নিয়ে দেখলাম আদ্র ভাইয়ার নাম্বার। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে বললাম, অথই, আদ্র ভাইয়া কল দিয়েছে, তাড়াতাড়ি বের হ। আপু তুমি রিসিভ করো, আমি ফ্রেশ হচ্ছি। ইচ্ছে করছে না রিসিভ করতে, বারবার কল দিয়েই যাচ্ছে, তাই রিসিভ করলাম। আমি কিছু বলার আগেই ওপাশ থেকে বলে উঠল, অথই ফোন রেখে কোথায় থাকিস তুই? তোকে না বলেছি ফোনটার সাথে রাখতে? যাই হোক, তোর ভাবি কি এসেছে? ভাবি কথাটি শুনে আমি চমকে উঠলাম। ভাবিটা আবার কে? আদ্র ভাইয়া কি বিয়ে করেছে? কি হলো বল, তোর ভাবি এসেছে? ভাইয়া আমি আরিশা, অথই ওয়াশরুমে, তাই আমি রিসিভ করেছি ফোন। আদ্র ভাইয়া একটু চুপ থেকে বলল, ও হারু তুমি কখন এসেছ? কিছুক্ষণ আগে। ঠিক আছে, তোমরা সাবধানে থেকো, বাসার ভেতরেই থেকো, বের হবে না। আদ্র ভাইয়া ফোন কেটে দিতে আমি ভাবনার পড়ে গেলাম। কে এই ভাবি? অন্য কেউ কি আসবে? অথইয়ের থেকেই জানতে হবে। ওদিকে আদ্র ফোন রেখে নিজের মাথায় চাটি মেরে বলল, ধেত আমিও না, ফোন রিসিভ হতেই কথা বলা শুরু করে দিয়েছি। আচ্ছা, আরু তো একবারও জানতে চাইল না ভাবিটাকে? ও কি কিছুই মনে করেনি? আরু এত বোকা কেন তুমি? একটুও কি বোঝো না আমাকে? আমার চোখের ভাষা কি বলে তুমি কি সেটা কখনোই দেখনি? এই 7 বছরে তুমি অনেক পাল্টে গেছো আরু। আগে যখন তখন ফোন দিয়ে বলতে ফুচকা আইসক্রিম এনে দিতে। তুমি কি ফুচকা আইসক্রিম খাও না এখন? সব সময় আমার কাছে থাকতে চাইতে। কত দুষ্টুমি করতে আমার সাথে। সেসব কিছুই কি তুমি ভুলে গেছো আরু? আমি যে কিছুই ভুলিনি, কি করে ভুলবো বলো? আমার হৃদয় মাঝে যে তোমাকে আর তোমার সাথে কাটানো স্মৃতিগুলো অতি যত্নে গেঁথে রেখেছি। রাতে অথই আমি ব্যালকনিতে বসে আছি। অথই এমনিতেই অনেক কথা বলে, আজও তার ব্যতিক্রম নয়। ও কলেজে কি করে, বন্ধুদের সাথে কিভাবে সময় কাটায়, আরও অনেক কিছু বলে বকবক করে চলেছে। কিন্তু আমি ওর কথাগুলো শুনলেও তেমন গুরুত্ব দিচ্ছি না। আমার মাথায় সেই দুপুর থেকে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তা হলো অথইয়ের ভাবিকে। কেন জানি না একটা অস্থিরতা কাজ করছে আমার মনে। যতবার ভাবছি ওই ভাবিকে, সে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলব, কিন্তু পারছি না ভুলতে। আপু, এই আরিশা আপু, কি ভাবছ তুমি? কই কি ভাবব, কিছু না তো। তাহলে ডাকছি শুনছ না কেন? কেমন যেন অন্য মনস্ক হয়েছিলে। আরে তেমন কিছু নয়। অথই, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হুম বলো, কি কথা? তোর কি কোনো ভাবি আছে? যার আজ তোদের বাসায় আসার কথা ছিল? হ্যাঁ আছে তো ভাবি, কিন্তু আমাদের বাসায় তো কারো আসার কথা ছিল না। হঠাৎ এটা জিজ্ঞেস করলে কেন আপু? আদ্র ভাইয়া ফোনে যা বলেছিল ওই কথা অথইকে বলতে ও হেসে উঠে বলল, এই প্রশ্ন তুমি ভাইয়ার কাছেই করো। আমি কিছু জানি না, আর যদিও জেনে থাকি বলবো না। অথইকে অনেকবার জিজ্ঞেস করেও কিছু জানতে পারিনি। ধেত আমিও যে কেন এত কৌতূহল দেখাচ্ছি নিজেও বুঝতে পারছি না। অথইয়ের রুমে বসে মনিকার সাথে ফোনে কথা বলে নিচে নেমে এলাম। অথই হয়তো নিচেই আছে। অথইকে নিচে না পেয়ে আবারও উপরে আসতে নিলে কলিং বেল বেজে উঠল। এত রাতে কে এলো আবার? দরজা খোলাটা কি উচিত হবে? একনাগাড়ে কলিং বেল বজেই চলেছে, আমি ধীর পায়ে গিয়ে দরজা খুললাম। দরজা খুলেই আমি আদ্র ভাইয়া এসেছে। হাঁ করে তাকিয়ে আছি উনার দিকে। আদ্র ভাইয়া আমাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে রেগে বলল, কি করছিলে এতক্ষণ? কলিং বেলের আওয়াজ কানে যায়নি? আমি তো ভেবেছিলাম এত রাতে কে না কে এসেছে, তাই দরজা খুলছিলাম না। কিন্তু আপনি এত রাতে এলেন কেন? আপনার না আঙ্কেল আন্টির সাথে ফেরার কথা ছিল?
আদ্র ভাইয়া সোফায় বসে নরম স্বরে বলল, বাবা মার সাথে থেকে আমি কি করব? ওখানে থাকতে ভালো লাগছিল না আমার। তাছাড়া ওখানে আমার ইম্পর্টেন্ট কোনো জিনিস নেই, এখানে আছে তাই চলে এলাম। তুমি যখন চলেই আসবে তাহলে আমাকে আসতে বলল কেন? আচ্ছা, উনার ইম্পর্টেন্ট জিনিস কি হতে পারে? উফ, সব কেমন গুলিয়ে যাচ্ছে আমার। ইম্পর্টেন্ট জিনিস বলতে অথৈকে উনি জিজ্ঞেস করেছিল তোর ভাবি এসেছে নাকি। তার মানে উনি বিয়ে করেছেন, আর উনার বউ সেই ইম্পর্টেন্ট জিনিস। এই ভাবনা রানী কোথায় হারিয়ে গেলে? আদ্র ভাইয়ার ডাকে আমার হুঁশ হল। উনার দিকে তাকিয়ে বললাম, কিছু বলছেন? জি ম্যাম, বলেছি। তোমার কানে তো কথা ঢুকেনি তাই আবার বলি। আমার বড্ড টায়ার্ড লাগছে, আমার জন্য লেবুর শরবত করে আনো। লেবুর শরবত করতে পারবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ পারবো, কি ভাবেন আমি কিছুই পারি না? আমি এক পা সামনে এগিয়ে আবার উনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি মুচকি হেসে বলল, কি হলো, আমার সামনে এসে দাঁড়ালে কেন? আমাকে খুব দেখতে ইচ্ছে করছে বুঝি? ঠিক আছে দেখো, নো প্রবলেম, আগে শরবত করে নিয়ে এসো তারপর। আমি কোমরে হাত রেখে বললাম, আপনার মতো বদরাগী হনুমানকে আমার দেখার কোনো ইচ্ছে নেই। আমি আপনার জন্য শরবত করতে পারবো না। আপনি তো বিয়ে করেছেন, তাহলে আপনার বউকে গিয়ে বলুন শরবত করে দিতে। কি? আমি বিয়ে করেছি, আমার বউও আছে। কবে, কখন, কিভাবে বিয়ে করলাম আমি? ছাদের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রেলিংয়ে হাত শক্ত করে রেখে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড রাগ হচ্ছে আমার। ওই হনুমানটা কিভাবে কি নিজেকে যখন যেমন ইচ্ছে ব্যবহার করবে আমার সাথে। আমি কি উনার কেনা প্রপার্টি যে রাগ করবে, অধিকার দেখাবে, আবার আদরও দেখাবে? আমি না হয় না জেনে না বুঝে একটা কথা বলেই ফেলেছি, উনি বুঝিয়ে বললেই তো হতো, এভাবে রেগে যাওয়ার কি ছিল? কিছুক্ষণ আগে কি? আমি বিয়ে করেছি, আমার বউও আছে। কবে, কখন, কিভাবে বিয়ে করলাম আমি? ও মা, এত অবাক হচ্ছেন কেন আপনি? নাকি আমি সত্যিটা ধরে ফেলেছি বলে অবাক হওয়ার ভান করছেন? আরও কি বলছো তুমি এসব? মাথাটা কি একেবারেই গেছে তোমার? আমার মাথা একদম ঠিক আছে, আপনার মাথা কি করে বাঁচাবেন সেটা ভাবুন। লুকিয়ে বিয়ে করেছেন আর বাড়িতে কাউকে জানাননি? না, একজন জানে, আপনার বোন অথই। এখন আমি বাকি সবাইকে জানাবো। আদ্র উঠে দাঁড়িয়ে রেগে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তখন থেকে এসব বাজে কথা বলে চলেছ। কিছু বলছি না বলে যা নয় তাই বলবে আর আমি শুনব। আমি যে বিয়ে করেছি কি প্রমাণ আছে তোমার কাছে? আরিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদ্রর ধমক শুনে ভয় মাথা নিচু করে নিয়েছে। আদ্র খানিকটা কাছে এসে বলল, কি হলো, এখন চুপ কেন? ও কি বলবে ভেবে পাচ্ছ না তাই তো? ভাইয়া, আপনি রেগে যাচ্ছেন কেন? আসলে তখন আপনি অথই ভেবে আমাকে ফোনে ভাবি এসেছে নাকি জানতে চাইলেন। আবার এখন বলছেন ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে তাই আমি ভেবেছি। তাই তুমি ভেবে নিলে আমি বিয়ে করেছি আর অথইকে আমি তার কথাই বলেছি? এমন উদ্ভট চিন্তা ভাবনা তোমার মাথাতেই আসবে? মাথা মোটা একটা। আমার ইম্পর্টেন্ট জিনিস তো অন্য কিছুও হতে পারে, তাই না? আরিশা ইনোসেন্ট ফেস করে তাকিয়ে আছে আদ্রর দিকে। আদ্র নরম কণ্ঠে বলল, আর কখনো না বুঝে কিছু বলবে না, রুমে যাও এখন। আরিশা কিছু না বলে চুপ করে সেভাবেই দাঁড়িয়ে রইল। ওর এমন বোকামতে আদ্রর যেমন রাগ হচ্ছে তেমন হাসিও পাচ্ছে। আরিশা ঠায় দাঁড়িয়ে আছে দেখে আদ্র ধমকের স্বরে বলল, কি হলো, যেতে বলেছি না তোমাকে? আরিশা কিছুটা চমকে উঠে মুখ ফুলিয়ে চলে গেল সেখান থেকে। এখনো ছাদে দাঁড়িয়ে আছি, রাত কয়টা বাজে জানি না।
ফোনটা তো রুমেই রাখা, টাইমটাও দেখতে পারছি না। আমি যে রুমে যাইনি অথই নিশ্চয়ই দেখেছে, তাহলে কেন খুঁজছে না আমাকে? হয়তো আদ্র ভাইয়া ওকে বারণ করেছে আমাকে না খুঁজতে। ঠিক আছে, আমি আজ সারা রাত এখানেই থাকবো, রুমে যাব না। সকাল হলেই বাসায় চলে যাব, এখন এত রাতে তো একা যেতে পারবো না। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠলাম। কিছুটা ভয়ও করছে, এত রাতে আমি একা ছাদে আছি। ভূত প্রেত নয় তো? কথাটা ভেবেই আমার চোখ বড় বড় হয়ে গেল। এখন আমি কি করব? জেদ করে এখানে দাঁড়িয়ে ভূতের কবলে পড়লাম। আমি পেছনে না ঘুরে কাঁপা কাঁপা গলায় বললাম, এই যে ভূত সাহেব, আমার কাঁধে হাত রেখেছেন কেন? আমি কিন্তু ইচ্ছে করে এখানে আসিনি, আদ্র ভাইয়ার ওপর রাগ করে এসেছি। আপনি আমার ঘাড় মটকাবেন না প্লিজ, ওই আদ্র ভাইয়ার ঘাড়টা মটকে দিয়ে আসুন কেমন। আমার পেছনে থেকে কেউ শব্দ করে হেসে উঠল। আমি চোখ দুটো খিচে বন্ধ করে বললাম, আপনি হাসছেন কেন ভূত সাহেব? আপনি কি তাহলে আমারই? হুমম, আমি তেমারই ঘাড় মটকাব। শুধু তাই নয়, তোমার মনটাকেও আমি নিজের করে নিব। ও মা, এটা তো আদ্র ভাইয়ার কণ্ঠ। তাহলে কি ভূত নয়? কথাটা ভেবেই আমি পেছনে ঘুরলাম। আদ্র ভাইয়ার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি না, তবে ছাদের লাইটের আলোয় আবছা বুঝতে পারছি উনি মিটমিট করে হাসছে। কি ম্যাম, ভূত দেখে চমকে গেলে নাকি? আপনার মতো ভূত দেখে আরিশা চমকায় না ওকে? এখানে কি করতে এসেছেন আপনি? তোমার ঘাড় মটকাতে। উফ, ফালতু কথা রাখেন আর যান এখান থেকে। নিজে এতক্ষণ ফালতু কথা বলে এখন আমাকে বলছো। ভূতকে কি যেন বলছিলে আমার ঘাড় মটকে দিয়ে আসতে? কেন হুমকি করেছি আমি? আমাকে বকলেন কেন তার জন্য? না বকব না, আদর করব তোমাকে। না বুঝে কেন কথা বলো হুম? এই আপনি জানতো এখান থেকে আজাইরা বকবক করতে আসছে। তুমি কি করবে এখানে? অনেক রাত হয়ে গেছে, নিচে চলো, না হলে কিন্তু এখন সত্যিই ভূত আসবে। আসলে আসুক, তাতে আপনার কি? আমি নিচে যাব না, সারা রাত এখানেই থাকব। আপনি জানতো? হুম যাব তো, তবে একা নয়, এই গাধীটাকেও নিয়ে যাব। আদ্র ভাইয়া হুট করে আমাকে কোলে তুলে নিল। আকস্মিক এভাবে কোলে নেওয়ায় আমি স্তব্ধ হয়ে গেছি। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, শুধু হাত পা নাড়ছি নামার জন্য। আরও হাত পা ছুড়ছ কেন? বেশি নড়াচড়া করলে কিন্তু ফেলে দিব কোল থেকে। আদ্র ভাইয়া হাতের বাঁধনটা একটু ছাড়তেই আমি চোখ খিচে উনারটি শার্ট টা করে ধরলাম। আদ্র ভাইয়া অথইয়ের রুমে এনে বেডে বসিয়ে দিয়ে মুচকি হেসে বলল, আমার সাথে কথা বলবে না পণ করেছ? নাকি এখনো শকট কাটিয়ে উঠতে পারোনি? আমি কিছু না বলে তাকিয়ে রইলাম উনার দিকে। বুঝেছি, তুমি এখন আর কিছু বলবে না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট আরু সোনা। পরের দিন ও অথই আমাকে যেতে দেয়নি, আম্মুকে বলেছে আন্টিরা না ফেরা পর্যন্ত আমাকে থাকতে হবে ওর সাথে। বিকেলে অথই আর আমি গার্ডনে বসে আছি। আদ্র ভাইয়া 2টা প্যাকেট এনে আমার সামনে টেবিলে রাখল। পাশের চেয়ারটা টেনে বসে অথইকে বলল, অথই প্যাকেটগুলো খোল। ভাইয়া, কি আছে এতে? আইসক্রিম আর ফুচকা আছে। ইয়াম। থ্যাংক ইউ ভাইয়া, আমার খুব ইচ্ছে করছিল ফুচকা খেতে। আমি ওখান থেকে উঠে একটু সাইডে এসে দাঁড়ালাম। ফুচকা আইসক্রিম দেখে একটু খুশি লাগলেও মনটা খারাপ হয়ে গেল। আদ্র ভাইয়া দেশের বাহিরে চলে যাওয়ার পর আমি ফুচকা আইসক্রিম খাইনি। নিশা আপু, মনিকা, অন্যান্য ফ্রেন্ডরাও অনেক বলেছে খেতে। আমি খাইনি কেন জানি না, ইচ্ছে করত না খেতে। কিন্তু আজ এত বছর পর আদ্র ভাইয়া আমার সামনে ফুচকা আইসক্রিম আনতেই খুব ইচ্ছে করছে খেতে। আদ্র ভাইয়াকে বলতে ইচ্ছে করছে,
আরও আগে কেন আমার এই প্রিয় খাবারগুলো আমার সামনে আনলেন না? আরও উঠে এলে কেন? আদ্র ভাইয়ার কথায় পেছনে তাকিয়ে বললাম, এমনিতেই। এ কি আরু, তোমার চোখে পানি কেন? কি হয়েছে বলো? অথই কিছু বলেছে তোমাকে? আমার চোখে পানি? এটা আমি নিজেই বুঝতে পারছি না। হাত চোখে দিয়ে দেখলাম সত্যি আমার চোখে পানি। কিন্তু হঠাৎ কাঁদছি কেন আমি? কিছু হয়নি ভাইয়া, আর অথই ও কিছু বলেনি আমাকে। চলুন। আমি চেয়ারে বসলাম, আদ্র ভাইয়া আমার বিপরীত দিকে বসল। অথই খুশি খুশি মনে ফুচকা খাচ্ছে। আদ্র ভাইয়া অথইয়ের মাথায় চাটি মেরে বলল, রাক্ষসের মতো একা একা খাচ্ছিস কেন, আরুকে তুলে দে। আমি মোটেও রাক্ষস নই ভাইয়া। তোমার আরু ফুচকা খায় না তাই খেতে বলছি না। আরু ফুচকা খায় না। আরু অথই কি বলছে তুমি ফুচকা খাও না? আগে তো খেতে তাহলে। আমি কিছু বলতে নিলে অথই বলে উঠল, ভাইয়া আমিও না শুনেছি আরিশা আপু আগে অনেক ফুচকা আইসক্রিম খেত। তোমাকে নাকি অনেক জ্বালাতো এগুলো এনে দেওয়ার জন্য। একদিন আরিশা আপুর ফ্রেন্ড মনিকা আপুর থেকে শুনলাম আপু নাকি ক্লাস 8-এ যখন পড়ত তখন থেকে এগুলো খেতে পছন্দ করে না। অথই তুই চুপচাপ খা, এসব কথা তুলছিস কেন? আপু তুমি এগুলো খাও না তাই বলছি ভাইয়াকে। রাতে শুয়ে কানে ইয়ারফোন দিয়ে গান শুনছি। আদ্র ভাইয়া রুমে এসে অথইকে বলল পাশের রুমে যেতে। অথই বেরিয়ে যেতে আদ্র ভাইয়া এসে ইয়ারফোনটা খুলে নিল। কি হলো ভাইয়া, ইয়ারফোনটা খুললেন কেন? আমি আবার কি করেছি? কিছুই করনি তুমি। উঠে বসো। কেন ভাইয়া? উঠতে বলেছি উঠো। আর শোনো, কথায় কথায় এত ভাইয়া ভাইয়া করবে না। আমি উঠে বসতেই আদ্র ভাইয়া উঠে বাইরে গিয়ে হাতে কি যেন এনে আমার সামনে রাখল। আমার সামনে রাখতে দেখলাম চকলেট আইসক্রিমের বক্স। আমি উনার দিকে তাকিয়ে বললাম, আইসক্রিম এনেছেন কেন? তুমি খাবে তাই এনেছি। কখন বলেছি আমি আইসক্রিম খাবো? এই মেয়ে এত কথা কেন বলো তুমি? হ্যাঁ, এটা আমি তোমার জন্য এনেছি, তুমি খাবে ব্যাস। এত রাতে তো ফুচকা পাওয়া যাবে না, ওটা কাল এনে দিব, এখন আইসক্রিম খাও। আমি গাল ফুলিয়ে বললাম, খাবো না আমি। আমার লাইফ থেকে এই দুইটা জিনিস অনেক আগে থেকেই হারিয়ে গিয়েছে। আমিও কি হারিয়ে গিয়েছি তোমার লাইফ থেকে? আদ্র ভাইয়ার কথা শুনে অবাক চোখে তাকালাম উমার দিকে। উনি আর কিছু না বলে মুচকি হেসে আমার মুখের সামনে আইসক্রিম তুলে ধরল। কেমন যেন অদ্ভুত ভালোলাগা কাজ করছে আমার মনে। মন বলছে আমি আজ হারানো কিছু ফিরে পেয়েছি। চলবে।